আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত। এই যে এইখানে আমরা এই যে মিলিটারি মুভমেন্টগুলো দেখতে পাচ্ছি, এই যে এত মিলিটারি মুভমেন্ট, ইরানিয়ান ক্রুজ মিসাইল স্টোরেজ অ্যান্ড লঞ্চ সাইট, এই যে বিভিন্ন জায়গাগুলো আমরা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কতগুলো মিসাইল স্ট্রাইক হয়েছে। এই যে রেড কালারের যে জায়গাগুলো, একটু যদি ম্যাপে আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে রেড জোনগুলো, এই যে মিলিটারি 8719 প্লাস, মানে এই জায়গাগুলোতে কিন্তু এই মুভমেন্টগুলো শুরু হয়ে গিয়েছে। আমরা যদি আরো দেখি, এয়ার স্ট্রাইকটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে মিসাইলটাকে সরিয়ে দিলাম, এই যে এয়ার স্ট্রাইকগুলো কোন জায়গাতে হয়েছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে বন্দর আব্বাস। এই বন্দর আব্বাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এখানে নৌ সেনা ঘাঁটি রয়েছে এবং এটাকে বলা যেতে পারে ইগল স্টেশন। এখান থেকে ওরা সার্ভিলেন্স করতে পারছিল, ওরা এই সার্ভিলেন্স করার জায়গাগুলোতে এবারে ডাইরেক্ট অ্যাটাক করছে। আমি বলছি আমেরিকা ফুল ফ্লেজেড তাদের ন্যারেটিভটাকে প্রমাণ করার জন্য এবার কিন্তু ইরানকে আক্রমণ করছে। আমার কাছে একটা ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে প্রশ্ন করাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে, সেটা হচ্ছে এই অ্যাটাকটাকে আমেরিকা জাস্টিফাই করুক কেন অ্যাটাকটা করছে। কারণ এই অ্যাটাকটা তো আর নিউক্লিয়ার প্র্যাকটিসের জন্য বলতে পারবে না, কারণ তাদের নিজেদের লোকরা সেটাকে মেনে নিচ্ছে না। তাহলে আজকের ডেটে এই অ্যাটাকটা করার পিছনে কারণটা কি? শুধু যে বন্দর আব্বাসে করেছে তা নয়, আমরা যদি আরেকটু এদিকে এগিয়ে যাই, এই যে চাবাহার, এই চাবাহার পোর্টেও কিন্তু অ্যাটাক করছে, এবং যেটা ইকোনমিক্যালি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, যদি আপনি এসসিও দেখেন, এসসিওর ট্রেড রুটগুলো দেখেন, সেখানে কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন যে এই যে এই জোনটায় যে অ্যাটাক করার কথা বলছে, এই জোনটা ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে, চাইনিজ ইনভেস্টমেন্ট আছে, রাশিয়ান ইনভেস্টমেন্ট আছে। এইখানে অ্যাটাক করার পিছনে কারণটা কি? আমি বারবার বলছি, আমেরিকানরা চেষ্টা করছে ইকোনমিক থ্রাস্ট আনতে, কারণ কি ও বুঝতে পারছে যে আমি যদি ইকোনমিকভাবে এদের আঘাতপ্রাপ্ত না করি তাহলে কিন্তু আমার ন্যারেটিভ অফ ওয়ারটা আমার দেশেই এস্টাবলিশ করতে পারছি না আমি। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমেরিকাতে অনেকদিন ধরে অ্যাটাক করছে। আমেরিকা নেটো থেকে ফেরার সময় কি বললো ডোনাল্ড ট্রাম্প? যে আমার উপর আক্রমণ হতে পারে। কেন বললো? কারণ অল্টারনেট ন্যারেটিভটাও তৈরি করার চেষ্টা করছে যে আমি ভালো পজিশনে নেই, ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। কেন ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে? কারণ যখন এই অ্যাটাকগুলো ও করছে, এই অনৈতিক অ্যাটাকগুলো ও করছে, এইগুলোকে জাস্টিফাই যাতে করতে পারে, এই জাস্টিফাই করার জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য এগুলো করা। একদম। আমরা আরেকটু যদি ম্যাপটাকে একটু ক্লোজলি যদি দেখাই যে কোন কোন জায়গাতে অ্যাটাক করা হয়েছে, আমরা এখানটাতে যদি আসি তাহলে দেখতে পাবো যে এই জায়গাটাতে হাই কনফিডেন্সিয়াল একটা জায়গা, এবং এখানে ট্যাকটিক্যাল স্ট্রিপ, এই যে এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে এয়ার স্ট্রাইক হচ্ছে বন্দর আব্বাসে, এবং বন্দর আব্বাস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তবে আরো বেশ কতগুলো জায়গা এখানটাতে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এবারে আমেরিকা একেবারে বেছে বেছে আক্রমণ করছে। আমরা যদি গত বছর জুন মাসে দেখি, ফোর্ডো, নাতাঞ্জ, এই জায়গাগুলোতে আক্রমণ সানিয়েছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে তেহরানের যে নিউক্লিয়ার স্টেশন রয়েছে, সেখানে রিসার্চ সেন্টার, সেখানেও পর্যন্ত তারা হামলা চালাচ্ছে। মানে শুধুমাত্র পারমাণবিক স্থাপনাগুলো নয়, যেখানে সেগুলোকে ভালো কাজে ব্যবহার করা হচ্ছে, ইলেকট্রিসিটিতে ব্যবহার করা হচ্ছে বা ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে, ওরা সেই জায়গাগুলোতে আগেও বলেছি, এনার্জি, ইকোনমি, এস্টাবলিশমেন্ট, 3E অ্যাটাকিং হচ্ছে ওদের এখন স্ট্র্যাটেজি। এনার্জিতে অ্যাটাক হয়ে গেছে, এস্টাবলিশমেন্টগুলোতে অ্যাটাক হয়ে গেছে, এখন ইকোনমিক জোনগুলোতে অ্যাটাক করছে, যাতে করে ইরান এই ওয়ারটার যে রিটালিয়েশন প্রসেসের ভিতরে ইরান নিজেকে ইন্ডালজ করেছে, সেটা যেন ইরান কন্টিনিউ না করতে পারে বেশি দিন ধরে। কারণ আমি বারবার বলছি, আমেরিকা কিন্তু সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত হওয়াটা যদি কন্টিনিউ করে, এবং সেই কন্টিনিউয়েশনটা আমেরিকার পলিটিক্যাল ন্যারেটিভকে এফেক্ট করছে, কংগ্রেস অফ আমেরিকান গভর্নমেন্ট তারা ক্ষেপে উঠেছে। আজকের ডেটে গিয়ে যদি আমেরিকার এগেনস্ট এটা চলে যায়, ওরা কিন্তু ফিরতে পারবে না, এবং তার জন্যই ওরা এমন একটা স্ট্র্যাটেজি আনার চেষ্টা করছে যাতে ইরান এবার রিটালিয়েশনটা বন্ধ করুক। আর ইরান যদি জিসিসিতে যেভাবে অ্যাটাক করে যাচ্ছে আমেরিকান এস্টাবলিশমেন্টে, ওটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ডিরেকশন চলে আসবে অ্যাবাউট দ্য রিলেশনশিপ অফ জিসিসি কান্ট্রিজ অ্যান্ড আমেরিকা। আপনি যদি একটু গভীরে গিয়ে ভাবেন, এই একই রকম কারণে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সম্পর্কেও চিড় ধরেছে, কারণ এদের একের জন্য অন্যজনের ঘরের উপরে আক্রমণটা অনেক বেশি চালাচ্ছে। তেহরান দখল করতে যদি আমেরিকা আসে, কারণ একটা সময় তো আমরা আলোচনা করেছি যে তাহলে কি এবার ফুট অন গ্রাউন্ড হতে চলেছে, যদি সেই রকম কোনো প্ল্যান আবার আমেরিকা করে,
তাহলে ইরান কি ছেড়ে দেবে? ইরান কি করতে পারে? এবার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, এত দিন হয়ে গেল, গত বছর আমরা দেখেছি একটা টানা সময়, তারপরে কিছুটা শান্ত হয়েছিল, আবার 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, জুলাই মাসের মিডল পর্যন্ত আমরা চলে এসেছি। তাহলে এবার ইরান কি করবে? এতদিনের একটা যুদ্ধের ধাক্কা ইরানকে তো একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে। দেখুন, আমি আপনার একটা কথা বলি, ইরানে না দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক আছে? আমেরিকা হয়তো দেয়ালে পিঠটা ঠেকেনি। ইরান যত দিন যাচ্ছে ইরান কিন্তু চেষ্টা করছে এটার কনক্লুশনে আসতে। ইরান যেখানে যেখানে অ্যাটাক করে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করা দরকার করেছে, ইসরায়েলকে যেখানে যেখানে অ্যাটাক করে ক্ষতিগ্রস্ত করা দরকার করেছে, ইরান কিন্তু এখন মনোযোগ দিয়ে ওয়েট করছে যে কখন তারা ব্রিক্সে পার্টিসিপেট করবে। কারণ ব্রিক্সে গেলে ও অফিসিয়ালি ওর কিছু সমর্থন বা সমর্থকরাদের পাবে, যাদেরকে সাথে নিয়ে তারা সে একটা কনক্রিট স্টেটাসে পৌঁছতে পারবে। যদি না পারে, ইরান কিন্তু ততদিন অবধি চেষ্টা করবে এই ওয়ারটাকে স্টেবিলাইজ করার, এবং যদি স্টেবিলাইজ না করতে পারে, আর আমেরিকা চেষ্টা করবে ঠিক তার উল্টোটা, যে ওয়ারটাকে ডিস্টেবিলাইজ করে দিয়ে, এনার্জি ইকুয়েশনটাকে ডিস্টেবিলাইজ করে দিয়ে এমন একটা ডিপ স্টেটকে ইউজ করে পলিটিক্যাল সিনারিও এই জোনটা ক্রিয়েট করবে, ইনফ্যাক্ট দ্য বিগার জোন ক্রিয়েট করবে, যাতে করে আপনি যদি একটু এটাকে ছোট করেন, আমি একটা জিনিস বলি, আপনি একটা আরেকটু ছোট করুন, আমি আপনাকে বলি, এবার একটু ব্রডার অ্যাঙ্গেলটা দেখুন। ইন্ডিয়া এখানে আছে, চায়না এখানে আছে, আরো উপরে গেলে আমরা রাশিয়া পেয়ে যাবো। এই যে জোনটা আছে, রাশিয়া পেয়ে যাবো এখানে। হ্যাঁ, এবার হ্যাঁ রাশিয়া, ঠিক আছে, এবার একটু নিয়ে আস। এই জোনটায় কিন্তু একটা প্রবল ইকোনমিক অ্যাঙ্গেল তৈরি হতে চলেছে। এই ইকোনমিক শিফটটা দেখুন, যুদ্ধ লোকে এমনি এমনি করে না। এই ইকোনমিক শিফটটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু ইরান অলরেডি এ পার্ট অফ ব্রিক্স। ইরান এখান থেকে বেরিয়ে যাবে মানে এদের ইনক্লিনেশনটা চলে আসবে এদিকে। যদি ইনক্লিনেশনটা এদিকে চলে আসে, কালকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট প্লেসেস ছিল পাকিস্তান, সেই পাকিস্তানে কিন্তু চায়না ইন্টারভেনশন ঢুকে গেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আফগানিস্তান ইজ অলরেডি নাও আ প্রো ইন্ডিয়ান স্টেট। এইখানের বহু জায়গা কিন্তু আছে আস্তে আস্তে ইনক্লাইন্ড হয়ে গেছে টুয়ার্ডস দিস নিউ ওয়ার্ল্ড অর্ডার। যদি এই শিফটটা হয়ে যায়, তাহলে কিন্তু এই ইকোনমিক লাইনটা কিন্তু একটা অল্টারনেট ইকোনমিক লাইনের দিকে চলে আসতে শুরু করবে। যদি অল্টারনেট ইকোনমিক লাইনের দিকে চলে আসে, তাহলে এই যে জিসিসি কান্ট্রিজগুলোকে, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, সৌদি আরবিয়া, কাতার, সিরিয়া, দুবাই, ইউএই, এরাও কিন্তু, যদিও আজকের ডেটে দাঁড়িয়ে ভিকটিম অফ ইরানস অ্যাটাক, এরাও কিন্তু ইউএস ডমিনেন্সকে সাফার করেছে এত বছর ধরে। এবার এদেরও কিন্তু পলিটিক্যাল ইনক্লিনেশনটা সরে আসতে পারে, যদি গোটা মিডল ইস্টটা এদিকে চলে যেতে পারে, পলিটিক্যাল ইনক্লিনেশনটা সরে আসতে পারে। যদি সেটা হয়, তাহলে কিন্তু আমেরিকার ইকোনমি শুধু সাফার করবে তা নয়, ফিউচার অফ আমেরিকার ইকোনমিটা সাংঘাতিক রকম সাফার করবে।